আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি দেখো তো, এটি দিয়ে কি ধারণা করতে পারি আজকে? বিভিন্ন তেলের বীজ, তেলের বোতল, তাই না? কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম, তারপরে তিসি, তিল, বিভিন্ন রকমের তেল বীজ আমরা এখানে দেখতে পাচ্ছি। পাঁচখানে অ্যাভোকাডো দেখতে পাচ্ছ। অর্থাৎ যে সকল উদ্ভিদ থেকে আমরা তেল আহরণ করি সেই উদ্ভিদগুলোর কিন্তু আমরা তৈল বীজগুলো এখানে দেখতে পাচ্ছি। কোনো বেসিক ধারণা পাচ্ছ আজকে কি পড়াবো? ওকে, যাচ্ছি সেই জায়গায়। এটা একটু রহস্য রেখে দিলাম তোমাদের জন্য। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পড়ছিলাম? কোষ রসায়ন, তাই না? হ্যাঁ, কোষ রসায়নের লিপিড। আমরা কোষ রসায়ন লিপিড অর্থাৎ যে বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3-এর আজকে কোষ রসায়নের লিপিড পড়ব। তো আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি JGMC তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। যারা এখনো করো নাই অবশ্যই করে রাখবে, তাহলে তোমরা আমার অনলাইন ক্লাসের নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আমাদের আলোচনার মূল টপিক লিপিডে চলে যাই। প্রথমত লিপিড কি, এটি নিয়ে যদি কিছু কথা আমরা বলি। দেখো, লিপিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত এক ধরনের যৌগ, যেখানে আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলেছিলাম যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত যৌগ, কিন্তু কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয় হতে পারত, কিন্তু লিপিড কখনোই পানিতে দ্রবণীয় হবে না। এই কথাটা আমরা গুরুত্বের সাথে বলবো। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত যৌগ, যেটি এই যে আমরা একটু যদি হাইলাইটার দিয়ে দেখাই তোমাদেরকে, হ্যাঁ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত যৌগ যেগুলো পানিতে অদ্রবণীয়, কিন্তু বেনজিন, ইথার, ক্লোরোফর্ম যেগুলো জৈব দ্রাবক আছে, এই জৈব দ্রাবকে দ্রবণীয় ওই সকল যৌগিক পদার্থকে আমরা বলবো লিপিড। ঠিক আছে? তাহলে লিপিডের মূল গাঠনিক উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল একসাথে স্থিরীভূত হয়ে বা যুক্ত হয়ে যে একটা বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি করে, সেটি হচ্ছে লিপিড। একজন জার্মান বায়োকেমিস্ট, মানে প্রাণ রসায়নবিদ, উনি সর্বপ্রথম এই যে ব্লোর 1943 খ্রিস্টাব্দে এই লিপিড শব্দটি ব্যবহার করেন। ওকে, তো আমি যদি তোমাদেরকে এক নজরে একটু দেখাতে চাই লিপিড কিভাবে গঠিত হয়। যেমন দেখো, এইটা কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড, এই যে 15 কার্বন এবং 31টি হাইড্রোজেন নিয়ে গঠিত, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এইটা একটা ফ্যাটি অ্যাসিড, এইটাও একটা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? তো এইখানে 3 অণু ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যে অ্যাসিড 15 কার্বন নিয়ে গঠিত ফ্যাটি অ্যাসিডের নাম হচ্ছে পামিটিক অ্যাসিড। 3 অণু পামিটিক অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল, যেটিকে আমরা বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে? এই ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারল, এইটার একটি অণু এবং এই 3টি ফ্যাটি অ্যাসিড এরা একসাথে যুক্ত হয়ে দেখো একটা যৌগ তৈরি করেছে, যেটির নাম হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড লিপিড। বাট এটা যেহেতু পামিটিক অ্যাসিড দিয়ে গঠিত ট্রাইগ্লিসারাইড, এই জন্য এটির নাম হচ্ছে ট্রাইপামিটিন, যেটাকে আমরা চর্বি বলে থাকি। বুঝতে পারলাম? হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, অর্থাৎ এখানে কি ধরনের অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারল, এরা যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে সেটি হচ্ছে লিপিড। আর এই সংযুক্তিতে এই যে দেখো, একটি করে হাইড্রোজেন, একটি করে হাইড্রক্সিল, একটি করে হাইড্রোজেন, একটি করে হাইড্রক্সিল, এই যে ডট ডটের মধ্যে যেটাকে আমরা আবদ্ধ করে রেখেছি, এইখানে 3টি হাইড্রক্সিল এবং 3টি হাইড্রোজেন একত্রিত হয়ে এই যে 3 অণু পানি এখান থেকে কিন্তু বের করে দিচ্ছে। তাহলে 3 অণু পানি বের করে দিয়ে এখানে 1 অণু ট্রাইগ্লিসারাইড লিপিড তৈরি হচ্ছে। ওকে, তো লিপিডের যদি আমরা কিছু কথা
একটু শেয়ার করি তোমাদের সাথে। জীবদেহের মাত্র 0.5% লিপিড দ্বারা গঠিত এবং ফ্যাট, ওয়েল, মোম, স্টেরল বলতে কোলেস্টেরল, হ্যাঁ, তাছাড়া কিছু ফ্যাট সলিউবল ভিটামিন, গ্লাইকোলিপিড, বিভিন্ন পদার্থ, এগুলো কিন্তু লিপিডের অন্তর্ভুক্ত। সাধারণত আমরা যেটা আগের বিক্রিয়াটাতে দেখলাম, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে এই লিপিড গঠিত হয়। তবে কখনো কখনো গ্লিসারল না হয়ে মনোহাইড্রিক অ্যালকোহল দিয়েও লিপিড গঠিত হতে পারে, যেমন মোমের ক্ষেত্রে বা মনোগ্লিসারাইডের ক্ষেত্রে এরকম ঘটনা আমরা দেখতে পাই। তাহলে ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরাস, নাইট্রোজেন, এগুলো মূলত এই ধরনের ক্ষারক গ্লাইকোলিপিডে এগুলো থাকে। তারপরে অ্যাসিড, কার্বোহাইড্রেট, তেল জাতীয় লিপিডে মূলত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল থাকে। আর মোম জাতীয় লিপিডে ফ্যাটি অ্যাসিডের সাথে মনোহাইড্রিক অ্যালকোহল থাকে। প্রাণীজ চর্বি, বাটার, ঘি, এগুলো কিন্তু প্রাণীজ লিপিডের উৎস, যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদেহ থেকে পেয়ে থাকি। হ্যাঁ, উদ্ভিজ্জ লিপিডের মধ্যে বিভিন্ন তেল বীজ, যেটা আমাদের আজকে শুরুর স্লাইডটাই ছিল, সয়াবিন বীজ, সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, বাদাম, পাম, নারকেল, জলপাই, বিভিন্ন উদ্ভিদ থেকে আমরা কিন্তু উদ্ভিজ্জ লিপিড পেয়ে থাকি। ওকে, তো আমরা যদি লিপিডের ক্যারেক্টারিস্টিক্স বা লিপিডের বৈশিষ্ট্য দেখি, একটু আমরা সংজ্ঞাতেও দু একটি কথা বলেছি, যেখানে সংজ্ঞার মধ্যে লিপিডের বৈশিষ্ট্য এসে গেছে। যেমন লিপিড পানিতে অদ্রবণীয়, দিস ইজ দ্য মেন ক্যারেক্টার অফ লিপিড। লিপিড কখনোই পানিতে দ্রবণীয় হবে না। ওই যে আমাদের ছোটবেলা বা এখনো শুনি, গ্রাম দেশে একটি কথা শোনা যায় যে বাবারে তেলে আর জলে মেলে না। আসলে কি তেলে আর জলে মেলে? যদিও বিভিন্ন প্রসঙ্গে কথাগুলো আমাদের গুরুজনরা বলে থাকেন, তেলে আর জলে মেলে না, মানে ও তেল আর তুই জল যেটা মেলবে, এরকম বিভিন্ন কথা বলে থাকে। তো বাস্তবতা আছে আসলে। তার মানে তেল হচ্ছে লিপিড আর জল হচ্ছে পানি। এই তেলে আর জলে কখনো মেলে না। লিপিড কখনো পানিতে দ্রবীভূত হয় না। লিপিড পানিতে অদ্রবণীয়। এটি বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। তোমরা মনে হয় আমার সাথে এখানে একটু ডিফার করবে, কারণ লিপিডের তো স্বাদ আছে, বর্ণ আছে, গন্ধ আছে। সরিষার তেলের একটা স্বাদ আছে না, ঝাঁঝ আছে না? নারিকেলের তেলের একটি গন্ধ আছে না? আছে। থাকলেও এগুলো মূলত তার সাথে অতিরিক্ত কিছু অংশ যুক্ত আছে, সেটি স্বাদ, ঝাঁঝ, গন্ধ। কিন্তু যদি আমরা শুধুমাত্র লিপিডের কথা বলি, অর্থাৎ একেবারে সিম্পল লিপিড যেটার কথা বলি, এইটা কিন্তু স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লিপিড পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু অর্গানিক সলভেন্ট, সলভেন্ট মানে কি? দ্রাবক। অর্গানিক হচ্ছে জৈব। এরকম কিছু জৈব দ্রাবক আছে, যেমন এই যে আমি যদি তোমাদেরকে একটু করে হাইলাইট করে দেখাই, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, বেনজিন, এগুলো মূলত স্নেহ দ্রাবক বা লিপিড দ্রাবক বা জৈব দ্রাবক। এই অর্গানিক সলভেন্ট গুলোতে লিপিড কিন্তু দ্রবণীয় হয়। ঠিক আছে। সাধারণ উষ্ণতায় যে সকল লিপিড কঠিন অবস্থায় থাকে সেগুলোকে আমরা স্নেহদ্রব্য বলি বা ফ্যাট বলি, আর যেগুলো লিপিড তরল অবস্থায় থাকে সেগুলোকে আমরা তেল বলি। কক্ষ তাপমাত্রায়, নর্মাল টেম্পারেচারে। হ্যাঁ, এখন তুমি যদি বলো এই নর্মাল টেম্পারেচারও তো একটা নর্মালিটি আছে, এটা কত? আমরা সাধারণত এটা বলে থাকি 20 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে যে সকল কঠিন অবস্থায় থাকে সেগুলো ফ্যাট, আর যেগুলো তরল অবস্থায় থাকে সেগুলোকে বলি আমরা ওয়েল। একটু টেম্পারেচার বাড়িয়ে দিলে তোমার ফ্যাটও গলে যাবে। এই জন্য 20 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার এখানে ধরে রাখা হয়। তাহলে সাধারণ উষ্ণতা বলতে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে যদি আমরা বলি এগুলো ফ্যাট আর বাকিগুলো হচ্ছে ওয়েল। ওকে, এবারে আসি, এটা তো পুরাতন কথা, কারণ লিপিড আর ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল বা গ্লিসারল, এই দুটো যুক্ত হয়ে যেহেতু লিপিড তৈরি করছে, তাহলে আমি এই কথাটা এভাবে বলতেই পারি যে ফ্যাটি অ্যাসিড লিপিডকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, হাইড্রোলাইসিস করি, তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে যেটাকে আমরা আদ্র বিশ্লেষণ করি। ঠিক আছে। আর লিপিড এই জন্যই বলা হয় ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে কাজ করে, এস্টার হিসেবে। লিপিড পানির চেয়ে হালকা। তেল কিন্তু পানির উপরে ভাসে। তরকারি রান্নার পর দেখো তেল উপরে পানির উপর ভেসে আছে। তুমি মাংস ধৌত করছো, মাংসের সাথে যে চর্বিগুলো আছে, দেখো মাংসগুলো নিচের দিকে তলিয়ে গেলেও চর্বিগুলো কিন্তু উপরের দিকে ঠিকই ভেসে আছে, কারণ দ্যাটস আর লিপিড। কথা ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কেন ভাসে? লিপিড পানির চেয়ে হালকা। পানির ঘনত্বর চাইতে লিপিডের ঘনত্ব কম, হালকা, এই জন্য এরা পানিতে ভাসে।
ঠিক আছে। এখন আমরা লিপিডের ক্লাসিফিকেশনে যাই। লিপিডকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি? হ্যাঁ, কয়েকভাবে লিপিডের ক্লাসিফিকেশন করা হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপর বিক্রিয়ার উপর ভিত্তি করে লিপিডকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাপোনিফায়েবল লিপিড আর একটা হচ্ছে নন সাপোনিফায়েবল লিপিড, অর্থাৎ সাবানায়ন লিপিড এবং অসাবানায়ন লিপিড। অর্থাৎ যে লিপিডকে একটা এস্টার, যে লিপিডে একটা এস্টার গ্রুপ থাকে এবং ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়, সেগুলো হচ্ছে সাবানায়ন লিপিড। ওই যে তোমরা কার্বোহাইড্রেটে পড়েছিলে, মনে আছে নিশ্চয়ই, আমি একটা ক্লাসে পড়েছিলাম যে বিজারক শর্করা ও অবিজারক শর্করা, রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, তাই না? হ্যাঁ, অনেকটা এরকম মনে রাখার জন্য বলছি। এটা হচ্ছে তেমনি সাবানায়ন লিপিড আর অসাবানায়ন, মানে কি বলে, বিজারক আর অবিজারক, এখানে সাবানায়ন আর অসাবানায়ন। ঠিক আছে। এরপরে যদি দেখো, আণবিক গঠনের উপর ভিত্তি করে লিপিডকে আমরা এভাবে ভাগ করেছি কি, গ্লিসারল সমৃদ্ধ লিপিড, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড অ্যালকোহল দিয়ে গঠিত লিপিড, যেগুলোকে আমরা ট্রাইগ্লিসারাইড লিপিড বলে থাকি। হ্যাঁ, যেমন গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, ফ্যাট বা চর্বি, স্নেহদ্রব্য, এগুলো হচ্ছে তোমার গ্লিসারল সমৃদ্ধ লিপিড। আর গ্লিসারল বিহীন, যেগুলো মূলত ট্রাইহাইড্রিক অ্যালকোহল না, মনোহাইড্রিক অ্যালকোহল দিয়ে যেগুলো লিপিড গঠিত, সেগুলোকে বলি আমরা গ্লিসারল বিহীন লিপিড। যেমন মোম, স্টেরল বা কোলেস্টেরল, হ্যাঁ, এগুলোতে গ্লিসারাইড অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এগুলোকে আমরা এই জন্য বলে থাকি এরা হচ্ছে মনোগ্লিসারাইড বা মনোহাইড্রিক অ্যালকোহল দিয়ে গঠিত লিপিড। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা চলে যাই লিপিডের একেবারে আণবিক গঠনের উপর ভিত্তি করে এর শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা তোমাদের সকল বইতেও আছে, এটি তোমাদের মূলত সিলেবাস বলতে, এটি আমরা ভালো করে পড়ব। তাহলে লিপিড বা স্নেহ পদার্থকে আমরা কিভাবে ভাগ করেছি? প্রধানত তিনটি অংশে ভাগ করেছি। কি কি? নাম্বার 1 হচ্ছে সিম্পল লিপিড বা সরল লিপিড। নাম্বার 2 যৌগিক লিপিড বা কম্পাউন্ড লিপিড বা কনজুগেটেড লিপিড। এন্ড নাম্বার 3 ডেরিভেটিভস লিপিড বা উদ্ভূত লিপিড। মনে থাকবে? সরল লিপিড, যৌগিক লিপিড এবং 3 নাম্বার উদ্ভূত লিপিড। তাহলে সরল লিপিড কোনগুলো? যে লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বুঝতে পারলাম? হ্যাঁ, যে লিপিডকে হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষণ করলে কেবলমাত্র ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, সেটাই সরল লিপিড। সহজ সরল কথা। কেন, এর আগে আমরা প্রোটিনের ক্লাসিফিকেশনে দেখলাম না, যে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেটি হচ্ছে সরল প্রোটিন। গত ক্লাসের কথা মনে করে দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে প্রোটিন পড়িয়েছি। হ্যাঁ, তাহলে ওটা যদি সরল প্রোটিন হয়, সরল লিপিড কোনটা হবে? কারণ প্রোটিনের মূল উপাদান ছিল অ্যামিনো অ্যাসিড, ঠিক লিপিডের মূল উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। তার মানে যে লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে কেবলমাত্র ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যাবে, সেই লিপিডই হচ্ছে সরল লিপিড। আর যদি তার বাইরে কিছু পাই, কি হবে? যৌগিক লিপিড, সংযুক্ত লিপিড, কনজুগেটেড লিপিড, সেম ওই প্রোটিনের মতোই এই ক্লাসিফিকেশনটা। আচ্ছা, তো এখানে আমি আরেকটু বলে পরেরটাতে যাই। সরল লিপিডে যেমন স্নেহদ্রব্য, যেগুলো ট্রাইগ্লিসারাইড লিপিড, সেগুলোকে স্নেহদ্রব্য বলি আমরা। এর মধ্যে আবার দুটো ভাগ আছে, যেটা ওই যে আমরা শুরুতেই বৈশিষ্ট্যতে বলছিলাম, যেগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সেগুলো চর্বি, আর যেগুলো তরল অবস্থায় থাকে সেগুলোকে আমরা কি বলি? তেল। আচ্ছা, এগুলো নিয়ে একটু কথা আমি পরের স্লাইডে বলছি। আর যেগুলো মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে মোম, ওয়াক্স। ঠিক আছে, মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে গঠিত। যৌগিক লিপিডে এখানে যে প্রস্থেটিক গ্রুপ বা কোন অতিরিক্ত গ্রুপ যুক্ত আছে, তার উপর ভিত্তি করে কিন্তু দেখো এই যৌগিক লিপিডের নামকরণ করেছি আমরা। যেমন ফসফেট যুক্ত থাকলে ফসফোলিপিড, গ্লুকোজ বা শর্করা যুক্ত থাকলে গ্লাইকোলিপিড, তারপরে প্রোটিন থাকলে লাইপোপ্রোটিন, সালফার থাকলে সালফোলিপিড। হ্যাঁ, এভাবে যৌগিক লিপিড বা যে লিপিডকে আমরা আদ্র বিশ্লেষণ করলে অতিরিক্ত গ্রুপ পাবো, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল তো পাবোই, তার পাশাপাশি অন্যান্য যৌগ বা গ্রুপ পাবো, তখন সেটিকে বলবো আমরা যৌগিক লিপিড। মানে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি আমরা উদ্ভূত লিপিড। গত ক্লাসের কথা আরেকটু তোমাদেরকে আমি মনে করাতে চাই, দেখি কতটুকু খেয়াল করেছ। আমরা বললাম না যে পিঠার গাছ
তার মানে তুমি আমার ক্লাসটা ঠিক মতো মনোযোগ দিয়ে পুরোপুরি দেখো নাই, তাই জন্য এটা বলতে পারছো না। পিঠার গাছ বলেছিলাম সেদিন, পিঠার গাছ কি হয়? হয় না। তাহলে পিঠা বিভিন্ন গাছের থেকে বা প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক তেমনি এমন কিছু যৌগ আছে যেগুলো প্রকৃতিতে ওইভাবে জীবদেহে পাওয়া যায় না, কিন্তু জীব তার প্রয়োজনে সেগুলোকে উৎপাদন করে নেয় বা তৈরি করা যায়, যেগুলো সেগুলোই হচ্ছে ডেরিভেটিভস লিপিড, ঠিক প্রোটিনের মতোই। তার মানে যে লিপিডগুলো প্রকৃতিতে ওই অবস্থায় পাওয়া যায় না, জীব তার প্রয়োজনে বিভিন্নভাবে এগুলোকে তৈরি করে, সেগুলো হচ্ছে উদ্ভূত লিপিড। যেমন স্টেরয়েড, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, তারপিনস, তারপিন তেল যেমন ওই যে তোমার পাইন গাছ থেকে পায়, রাবার, হেভিয়া ব্রাসিলিয়েন্সিস যে সাইকেলের টায়ার টিউব, মোটর গাড়ির টায়ার টিউব, ওই চুলের গাডার পড়লো যেগুলো, এগুলো সবই কিন্তু এই রাবার। তার মানে এগুলো এক ধরনের লিপিড। কোত্থেকে? একটা গাছের নির্যাস থেকে পাওয়া যায়, কিন্তু সেগুলোকে প্রক্রিয়াজাত করে পরবর্তীতে তৈরি করা যায়। এই জন্য এগুলো হচ্ছে কি? উদ্ভূত লিপিড। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা এই ভাগগুলো নিয়ে একটু করে যদি কথা বলি, তাহলে সরল লিপিড কিন্তু আমি অলরেডি বলেছি, একটা হচ্ছে স্নেহদ্রব্য, আর একটা মানে স্নেহদ্রব্যের মধ্যে একটি স্নেহদ্রব্য হচ্ছে তোমার এই যে চর্বি তেল, আর যেটাকে আমরা বলি মোম, সেটি হচ্ছে কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে গঠিত। এটা আবার দু রকমের, একটা চর্বি একটা তেল। আমি আগের কথা বলে ফেলেছি, যেমন যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কঠিন অবস্থায় থাকে সেগুলো চর্বি। যেমন পাম তেল, যদিও পাম তেল বলি আমরা, কিন্তু আসলে পাম তেল একটা কি? চর্বি। কারণ এগুলো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কঠিন অবস্থায় থাকে। টেম্পারেচার বাড়িয়ে দিলে হয়তো লিকুইড হয়ে যাচ্ছে, কিন্তু এটি চর্বি। কি ধরনের চর্বি? প্রাণীজ না উদ্ভিজ্জ? সহজ কথা, পাম গাছ থেকে পাম তেল তৈরি করে, তার মানে এটা উদ্ভিজ্জ চর্বি। প্রাণী দেহে তো চর্বি আছে, অনেক চর্বি পাই আমরা প্রাণী দেহে। আমাদের ওই যে মাংস খাওয়ার সময় যেমন সব দলা দলা তেল পাই না, আসলে তেল বলি, ওগুলোই হচ্ছে চর্বি। আর যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তরল অবস্থায় থাকে সেগুলোই তো ভোজ্য তেল, যেমন এগুলো তেল ওয়েল, ফ্যাট ওয়েল যেমন বলছি আর কি। এবারে আমরা চলে যাই মোম। ফ্যাটি অ্যাসিডের সাথে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল থাকলে সেগুলো হচ্ছে। তাহলে আমরা যেখানে যে চর্বির কথা বললাম, এখানে তেলের কথা বললাম, তো চর্বি তেলের যে আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বলেছি তার আলাদা এখানে একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য, এটি অনেক সময় পরীক্ষায় আসে। কারণ আমরা মূল বর্ণনা যেহেতু পড়েছি, এটি আমরা পারবো। কোনো কোনো বইতে দেখবে এরকম করে ছক করে দেয়া আছে, তাহলে তো হয়ে গেল, বা এটা একটু পড়ে নিলে। না হলেও তুমি বিস্তৃত বৈশিষ্ট্য যেখানে আছে, এই বিস্তৃত বৈশিষ্ট্যের ভেতর থেকে কিন্তু তুমি এগুলো বের করে করে লিখতে পারবে সুন্দর করে। এখানে উদাহরণ হিসাবে যেমন তোমার পাম অয়েল, নারিকেল তেল, মাখন, ঘি, প্রাণীজ চর্বি, ভোজ্য তেল, এগুলো উদাহরণ দিয়েছি। হ্যাঁ, নারিকেল তেল কিন্তু চর্বির মধ্যে, কারণ এটা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে আনলে এটি তোমার সলিড হয়ে যায়, লিকুইড থাকে না। ঠিক আছে, ফ্রিজে রেখে দেবে, আর শীতের দিন তো এমনি ফ্রিজ। এখন আসি আমরা যৌগিক লিপিড। যৌগিক লিপিডের কথাও আমি প্রায় বলেছি। কোন গ্রুপ যুক্ত থাকে সেই গ্রুপের উপর ভিত্তি করে, যেমন ফসফেট গ্রুপ সম্বন্ধিত লিপিড হচ্ছে ফসফোলিপিড, শর্করা যুক্ত লিপিডকে গ্লাইকোলিপিড, তাই না? প্রোটিন যুক্ত লিপিড হচ্ছে লাইপোপ্রোটিন। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো এখানে প্রোটিওলিপিড বলা হলো না কেন? আমরা এর আগে প্রোটিনের সময় তো লিপোপ্রোটিন বলে এসেছি। ওখানে প্রোটিন লিপিড, এখানে লিপিড প্রোটিন, কথা তো একই, এই জন্য ওর নাম সেম, লিপোপ্রোটিন। তারপরে সালফোলিপিড, যে লিপিডে সালফার যুক্ত থাকে সেটি সালফোলিপিড। ঠিক আছে, এভাবে যে যে গ্রুপ যুক্ত থাকে সেগুলোকে বলি আমরা কনজুগেটেড লিপিড বা যৌগিক লিপিড। এবারে যদি আমরা দেখি উদ্ভূত লিপিড বা ডেরিভেটিভস লিপিড, যে লিপিডকে আদ্র বিশ্লেষণের ফলে, অর্থাৎ কোনো যৌগিক লিপিড বা সরল লিপিড যেগুলোকে আদ্র বিশ্লেষণ করে এই লিপিড আমরা তৈরি করি, উদ্ভূত হয়, এই জন্য এর নাম হচ্ছে উদ্ভূত লিপিড। ঠিক আছে, যেমন এখানে আমরা একটি উদাহরণ দিচ্ছি, স্টেরয়েড। স্টেরয়েডের ক্ষেত্রে কি হয় দেখো, 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড ইউনিট সম্বলিত যৌগ, যেটিকে আমরা স্টেরল, কোলেস্টেরল যেমন। হ্যাঁ, কোলেস্টেরল আবার দু রকমের, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, জানো তো? এলডিএল, হ্যাঁ, এটি কিন্তু বেশি থাকা ক্ষতিকর। এইচডিএলটা ভালো, বেশি থাকা হচ্ছে ভালো, রক্তে বেশি থাকলে এদের, এই জন্য এদেরকে আমরা বলি দিজ আর গুড কোলেস্টেরল এন্ড দিজ আর ব্যাড কোলেস্টেরল। এলডিএল কে বলা হয় ব্যাড কোলেস্টেরল, আর এইচডিএল কে বলা হয় গুড কোলেস্টেরল, কারণ এগুলো আমাদের রক্তে
এইচডিএল থাকা বেশি ভালো। এটা অবশ্য একটা কমলে আর একটা বেড়ে যায়, আমরা লিপিড প্রোফাইলের মধ্যে দেখছি দাঁড়াও। তো এই যে ইউনিট আইসোপ্রিন ইউনিট, এখানে 5টা কার্বন এবং 8টা হাইড্রোজেন নিয়ে যে ইউনিটটা গঠিত হয়, এখানে যে গঠনটা দেখছো এটিকে বলি আমরা একটা আইসোপ্রিন ইউনিট। এই উদ্ভূত লিপিডে এরকম কমপক্ষে একটি করে আইসোপ্রিনয়েড ইউনিট থাকে, এই জন্য এটি উদ্ভূত লিপিড। যেমন কোলেস্টেরল, এখানে তোমার একেবারে 27 থেকে 29 কার্বন যেটা আমরা দেখলাম, এটি নিয়ে গঠিত। এটা হচ্ছে রক্তের যে লিপিড প্রোফাইল। আমরা সাধারণত ব্লাড টেস্ট যখন করি, লিপিড প্রোফাইল টেস্ট করি, তখন কিন্তু এরকম একটি ব্যাখ্যা আমাদের জানা দরকার পড়ে। কারণ কোন পরিমাণ লিপিড থাকলে আমরা স্বাভাবিক অবস্থায় আছি, আর কোন পরিমাণ থাকলে বর্ডার লাইনে আছি, কিভাবে থাকলে আমরা ঝুঁকিপূর্ণ মাত্রায় আছি নাকি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ মাত্রায় আছি। হ্যাঁ, তুমি যখন একজন ডক্টর হবে তখন কিন্তু এই ছকগুলো তোমরা জানবে, এখনো একটু জেনে রাখা ভালো, এই জন্য তোমাদের বইগুলোতে দেওয়া আছে। হ্যাঁ, টিজি হচ্ছে ট্রাইগ্লিসারাইড লিপিড, হ্যাঁ, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এইচডিএল হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, আর টিসিটা হচ্ছে টোটাল কাউন্ট বা টোটাল কোলেস্টেরল কতগুলো, এইটা আর কি। ঠিক আছে, এভাবে আমরা লিপিড প্রোফাইল সম্পর্কে জানতে পারি, একজন ব্যক্তির দেহে কি পরিমাণ লিপিড, কি কোনটা কিভাবে থাকলে এটি ভালো। এরপরে আসি আমরা টারপিনস। এটিও এক ধরনের উদ্ভূত লিপিড, 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড একক, যেটির সমন্বয়ে মূলত এই টারপিন গঠিত। এটি একটি উদ্বায়ী তেল, যেটা আমরা পাইনাস উদ্ভিদের কোষ থেকে এটি পেয়ে থাকি, টারপিন তেল, টারপিনয়েডস, হ্যাঁ, টারপিন থেকে পেয়ে থাকি। রাবার, হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, ব্রাজিলে প্রচুর পরিমাণে হয় এই গাছটা, আমাদের দেশে হয় কিন্তু আমরা আসলে রাবার ওইভাবে উৎপাদন করতে পারি না। এখান থেকে দেখা যায় যে দেখো 3 থেকে 6000 আইসোপ্রিন ইউনিট নিয়ে গঠিত হয় এই রাবার। হেভিয়া ব্রাসিলিয়েন্সিস নামক যে উদ্ভিদ, এই উদ্ভিদ থেকে কিন্তু আমরা রাবার পেয়ে থাকি, হেভিয়া ব্রাসিলিয়েন্সিস। তো আমরা ওই লিপিড নিয়ে অনেক কথা বলেছি, এবারে লিপিডের কাজ নিয়ে কিছু কথা বলি। জীবদেহে লিপিডের ভূমিকা কি, লিপিড কি কাজ করে আমরা জানি। দেখো, কোষের গঠনে লিপিড এবং প্রোটিন এগুলো না হলে কিন্তু হয় না। আবার জীবদেহে বিশেষ করে যেগুলো ভোজ্য তেল বা তোমার তেল বীজ যেগুলো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সঞ্চিত খাদ্য হিসেবে লিপিড জমা থাকে। আর এই তেলগুলোই মূলত যখন একটা তেল বীজ অঙ্কুরিত হয়, অঙ্কুরোদ্গমের যখন সময় আসে, এই লিপিডগুলোই কিন্তু অঙ্কুরোদ্গমকালে খাদ্য রূপে গৃহীত হয় এবং এই লিপিডের বিজারণের মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি, এনার্জি এগুলো তৈরি হয়। এখনো গ্লুকোজ ভেঙে যে পরিমাণ শক্তি তৈরি করে, এখনো লিপিড ভেঙে তার চাইতে কয়েক গুণ বেশি শক্তি তৈরি করে। ঠিক আছে, এটা অবশ্য নির্ভর করে তোমার ওই ফ্যাটি অ্যাসিডের কার্বনের সংখ্যা কত কার্বন। যেমন আমরা পামেটিক অ্যাসিডের কথা দেখলাম না, পামেটিক অ্যাসিড ভেঙে কত 15 কার্বন হলে এখান থেকে তোমার 8 অণু, হ্যাঁ, 8 অণু অ্যাসিটাইল করে তৈরি হয়। আর প্রতি অ্যাসিটাইল করে ওই যে ক্রেবস চক্রেতে গিয়ে তোমার, যাই হোক। তারপরে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এগুলো কোষ ঝিল্লি এবং কোষ অঙ্গাণু, যেগুলো মেমব্রেন বা ঝিল্লিবৎ তোমার অঙ্গাণু আছে, সেগুলোর গঠনে কিন্তু প্রধান ভূমিকা পালন করে। আর মোম জাতীয় পদার্থ পাতার উপরে বহিরাবরণে কিউটিকল সৃষ্টি করে, এটা কিন্তু অতিরিক্ত প্রস্বেদন রোধ করে। হ্যাঁ, প্রতিটি পাতার উপরে মোমের আবরণ আছে, বিশেষ করে মরুজ উদ্ভিদের পাতাতে এটা তো আরো বেশি, কারণ প্রস্বেদনের মাধ্যমে অতিরিক্ত পানি যাতে বের করে দিতে না পারে। ঠিক আছে, তারপরে কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসাবে, প্রস্থেটিক গ্রুপ কি, অতিরিক্ত গ্রুপ, একটা এনজাইমের সাথে অতিরিক্ত একটি গ্রুপ যেটা প্রস্থেটিক গ্রুপ, এটা কিন্তু ফসফোলিপিড এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড একটি বিশেষ ভূমিকা পালন করে। কারণ কি, এই গ্লাইকোলিপিডই সালোক সংশ্লেষণে প্রথম যে সঞ্চিত উপাদান হিসেবে যৌগগুলোকে যুক্ত করে, একটার সাথে আরেকটিকে যুক্ত করে। টারপিন জাতীয় লিপিড হতে সুগন্ধি তৈরি করা হয়। যত অ্যারোমেটিক সাবস্টেন্স, সুগন্ধিযুক্ত যৌগ, সেগুলো কিন্তু টারপিন, হ্যাঁ, টারপিন জাতীয় লিপিড থেকে এই সুগন্ধিগুলো তৈরি করা হয়। টারপিন, কিছু কিছু লিপিড যেমন লিপোপ্রোটিন থেকে হরমোন, কোলেস্টেরল, এইগুলো তৈরি করা হয়। টারপিনের কথা একটু বলে যাই, সেটা হচ্ছে ওই যে তোমার রং করার জন্য যে থিনার টারপিন তেল ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে টারপিন। আচ্ছা, কিছু লিপিড তাহলে লাইপোপ্রোটিন, হরমোন, কোলেস্টেরল এগুলো তৈরি করে। তাহলে আমরা লিপিডের অনেক কাজ দেখলাম। এখন দেখো প্রধান লিপিডের কাজ, যেগুলো আমরা অলরেডি বলেছি, সেগুলো কিন্তু এক নজরে আমরা প্রায় বলেছি। কোথায় পাই, উদাহরণ হিসেবে যেমন স্টিয়ারিক অ্যাসিড, বাটার, হ্যাঁ, লিপিড বাইলেয়ার, কোলেস্টেরল, টেস্টোস্টেরন, এগুলো হরমোন,
পাতাকাণ্ড, ফলে বোমের আবরণ, এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ একটু একটু করে আমরা এখানে ব্যাখ্যা করেছি। তো তোমাদের এই স্লাইডটি দেখানোর আগে আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে আজকের হোমওয়ার্ক। আজকে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেব, সেটি হচ্ছে চর্বি ও তেলের পার্থক্য, যেটা আমাদের স্বরলিপিটার মধ্যে ছিল। এটা সুন্দর করে করে একটা ছক করে একদিকে চর্বি একদিকে তেল লিখে তুমি কিন্তু একটা স্ক্রিন একটা ছবি তুলে আমার পেজে আপলোড করবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।